হঠাৎ করে কিছুদিন আগে দেখা গেল তিপ্রামথা দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে যেগুলো অমীমাংসিত বহুবার কথাবার্তা হয়েছে কিন্তু সরকারের তরফ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরণ অনশনে তারা বসবেন, বিশেষ করে এই তিপ্রামথার যিনি স্রষ্টা। তারপরে দেখা গেল যেদিন অনশন শুরু হওয়ার কথা ঘণ্টাখানেক সময়ের ব্যবধানেই দিল্লি থেকে নাকি টেলিফোন এসছে অনশন ক্ষেত্র ছেড়ে তাদের নেতা দিল্লি ছুটে গেছে। ঠিক আছে, এটা হতেই পারে। তো কয়েকদিন যাওয়ার পর সম্ভবত 2 কি 3 তারিখ মার্চের একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে এবং এটা প্রচারিত হয়েছে। এটা 3টা প্যারাগ্রাফ। এটা অন্যদের মতো আমরাও পড়েছি। এটা পড়তে গিয়ে আমাদের যেটা চোখে এসছে এটা অন্তঃশ্বাস শূন্য, তার মধ্যে কিছু নেই। যে বিষয়গুলি নিয়ে দলটি গঠন করার পর থেকে এই দলের নেতৃত্ব কথাবার্তা বলছিলেন, তথাকথিত আন্দোলন সংগ্রাম করছিলেন, সময় সময় তার কিছু পরিবর্তন পরিমার্জন হয়েছে দাবির। এই যে সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো এই চুক্তিপত্রের কোথাও উল্লেখ ছিল না। এতে এর বাইরে অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে অনেকদিন যাবতই বেশ কয়েক দফায় সরকার এবং তিপ্রামথার নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে। এখন ঠিক হয়েছে একটা কমিটি তৈরি হবে এবং এই কমিটি এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা করবে। তার ভিত্তিতে তারা তাদের মতামত, বক্তব্য, পরামর্শ বা এই ইস্যুগুলোর সমাধান কি হতে পারে এই নিয়ে তারা তাদের বক্তব্য জানাবে। তার ভিত্তিতে পরবর্তী সময়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন তার পরের যে প্যারাগ্রাফ, 3rd প্যারাগ্রাফ, সেটা আরও আশ্চর্যজনক যে এই উপরের বিষয়গুলি নিয়ে যতক্ষণ পর্যন্ত এই যে কমিটি তৈরি করার ঘোষণা এবং তাদের মাধ্যমে এগুলি সর্ট আউট করার কথা বলা হলো, এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আজকে যখন এই চুক্তিপত্র স্বাক্ষরিত হবে তারপর থেকে কিন্তু কোনো আন্দোলন ইত্যাদি করা যাবে না। এবং দেখা গেল এই যে চুক্তিপত্র বা সন্ধিপত্র, বাধ্যতা আমি বলছি, এটাতে তিপ্রামথার স্রষ্টা এবং দলের এখন যিনি চেয়ারম্যান এবং বিধানসভায় যিনি তিপ্রামথার দলের বিধায়কদের নেতা হিসেবে বিরোধী দলের নেতা দায়িত্ব পালন করছিলেন, তারা 3 জন স্বাক্ষর করেছেন। অপরদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষে হোম ডিপার্টমেন্টের সম্ভবত এডিশনাল সেক্রেটারি হবেন, তিনি স্বাক্ষর করেছেন। প্রথম দেখলাম নিচের দিকে ত্রিপুরা সরকারের চিফ সেক্রেটারিরও স্বাক্ষর আছে। তো প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হয়েছে আসলে তো মূল ইস্যুগুলো সাথে এই চুক্তিপত্রের কোনো সম্পর্ক নেই। যাই হোক, তারা বলেছেন এটা কমিটি করবেন এবং এর সমাধানের জন্যে তারা
পদক্ষেপ নেবেন। তাতে আমাদের মনে হয়েছিল যে নিশ্চয়ই তীব্রামথা এর জন্য অপেক্ষা করবেন। তাদের যারা সমর্থক এবং আমাদের রাজ্যের যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তারাও নিশ্চয়ই অপেক্ষা করবেন, দেখা যাক এর থেকে কি বেরিয়ে আসে। এবং সবার মধ্যে একটা প্রশ্ন ছিল, এত হই হুল্লোড়ি করে আকাশ বিদীর্ণ করে হাত পা ছুঁড়ে যারা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্যে জীবন বাজি রেখে দল গঠন এবং লড়াই পরিচালনার নেতৃত্ব দিচ্ছিলেন, তারা কি করে এটাকে মানে সমর্থন করলেন যে না, যতক্ষণ পর্যন্ত এগুলোর সমাধান না হচ্ছে ততক্ষণ কোনো আন্দোলন হবে না। আমাদের কাছে এটা একটা বিস্ময়ের মনে হয়েছে এবং তখনই একটা সন্দেহ তৈরি হয়েছে এর ভেতরে সম্ভবত আরও কিছু লুক্কায়িত আছে যেটা প্রকাশ্যে আসেনি। এখন দেখা গেল এই চুক্তিপত্র বা সন্ধিপত্রের কালি শুকোবার আগেই ছেঁড়া কাগজের মতো তাকে দুই পক্ষই ছুড়ে দিয়েছে, কেন্দ্রীয় শাসক দল, রাজ্যের শাসক দল এবং মূলত এই আন্দোলনের যারা উদ্যোক্তা তীব্রামথা। হঠাৎ করে দেখা গেল যে তারা মন্ত্রিসভায় যাচ্ছেন এবং আমরাও পরদিন ঘুম থেকে উঠে দেখছি দরজার ফাঁক দিয়ে আমাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমি তো একটু বিস্মিত হয়েছি, কারণ আগের দিন রাত্র 9:30 পৌনে 10টা নাগাদ এরকম কোনো খবর টবর আমাদের কাছে ছিল না। তো এই সবটা দেখে আমি যেটা বলছি যে সার্কিটটা কমপ্লিট হলো, বৃত্তটা এই পর্যায়ে সম্পন্ন হলো বলে মনে হচ্ছে। দলটার জন্ম হয়েছে কদিন, 3 বছর, এবং আমরা প্রথম থেকেই বলছিলাম, অনেকেই বলছিলেন আমাদের সঙ্গে যারা না অথচ খবর রাখেন, গভীরে যান, তারাও বলছিলেন কি যাবে এটা। আইপিএফটি বেশ কয়েক বছর যাবৎ কিন্তু আলাদা উপজাতি রাজ্যের জন্য আন্দোলন করছিলেন, ম্যাপ ট্যাপ তৈরি করে টোরে। তারপরে তো 11 দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করলেন, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিলেন। তাদের ধারণা ছিল এদেরকে তুলবার জন্য বামফ্রন্ট সরকার পুলিশ পল্টন লাঠিগুলি নিয়ে নামবে এবং সেখানে রক্ত ঝরলে পর সুবিধা হবে, তারা লাশ খুঁজছিলেন। কাঁধে নিয়েই সরকারের বিরুদ্ধে বলা যাবে উপজাতির বিদ্বেষী। কিন্তু সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে বামফ্রন্ট সরকার পা গলায়নি। মুখ্যমন্ত্রীর বাড়িও তারা ঘেরাও করেছিলেন, 20-25 হাজার লোক নিয়ে তারা ঘেরাও করবেন। আলটিমেটলি এটা 1600-1700 লোক ছিল, শেষ পর্যন্ত লোককে বসিয়ে রাখতে পারছে না। এবং এটাও তাদের ধারণা ছিল এটা কি মুখ্যমন্ত্রী মানবেন, এটা ভেঙে পুলিশের শক্তি প্রয়োগ করে তিনি অফিসে যাবেন, ক্ষমতা দেখাবেন এবং এটা করতে পারলে পরে এটা বিজেপি প্রচার করতে পারবে। দেখলেন তো 11 দিন যাবৎ 10 দিন যাবৎ জাতীয় সড়ক বন্ধ, অত্যাবশ্যক পণ্য সামগ্রী আসা যাওয়া করছে না, কি সমস্যার মধ্যে আছে, জিনিসপত্রের দরদাম বাড়ছে, ওখানে সরকার কিছু করছে না। আমরা এখানে খুব বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন, কিন্তু আমরা যাইনি, বাড়িতে বসে আমি কাজ করার চেষ্টা করেছি। এই দুটো ষড়যন্ত্রে এক তো একে অপরে মিলেই এটা আধুলির পিটার উপটির মতো এবং রাজভবনকে ব্যবহার করেছে। তো তাদের অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। তারপর গিয়ে দেখা গেল ভোটে বিজেপি এবং আইপিএফটি একসাথে মিলেই তারা ভোট করলেন, সরকার তৈরি করলেন, মন্ত্রী হলেন 2 জন। সেখানে গিয়ে দেখা গেল এরা এই আলাদা উপজাতির রাজ্য নিয়ে আর কোনো কথাবার্তা বলে না। তো তারা মন্ত্রিসভায় আছে, 2 জন মন্ত্রী, তাহলে মন্ত্রিসভায় আলোচনা হতে পারে। বিধানসভায় তখন আমরা ছিলাম 15-16 জন। আমাদের বিধায়করা বারবারই প্রশ্ন করছেন কি হলো, আপনারা মন্ত্রিসভায় আছেন, কিছু বলছেন না যে? বিধানসভায় নানা রকম প্রস্তাব আসছে, এটা নিয়েও তো প্রস্তাব আপনারা আনতে পারেন, কিছু করছেন না যে? কোনো জবাব নাই। মাথা নুয়ে
বসে থাকতেন অথবা বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু আমি কথাটা বলছি এই কারণে, তাদেরও কিন্তু বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে। কেমন? কিন্তু সরকার যখন তৈরি হয়ে গেল এবং এদের সঙ্গে আইপিএফটি যখন যুক্ত হলো, এই দাবি যে এটা অবাস্তব এবং ভিত্তিহীন ছিল, এরা যখন সরকারকে চুপ মেরে গেল, এটা উপজাতি জনগণের যে অংশকে তারা বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিলেন, তাদের কাছে ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। পরিণামে তারাই লক্ষ্য করছিলেন যে উপজাতাংশের জনগণ বিভ্রান্ত হয়ে হয় বিজেপি অথবা আইপিএফটিকে ভোট দিয়েছিল বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরাবার জন্য, হটাবার জন্য, এদের মধ্যে রিথিঙ্কিং শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আবার উপজাতাংশের জনগণ বামপন্থী ফ্রন্টের দিকে মুখ ঘোরাবে, এদিকে ফিরে আসবে, ভুল ভাঙবে, এই ভীতি থেকে এডিসি নির্বাচনের আগে এই তীব্রামথার অভ্যুদয় এবং এই স্লোগান আসলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আলাদা উপজাতির রাজ্য ছেড়ে নতুন একটা স্লোগান, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। নানাজনে প্রশ্ন করেছে এটা ব্যাখ্যা কি, বিভ্রান্তিকর সমস্ত বক্তব্য, এবং শেষ পর্যন্ত তারা নিজেরাই তাদের দাবির সপক্ষে যুক্তিগ্রাহ্য বক্তব্য উপস্থিত তো করতেই পারেননি, বরং সময় সময় হাস্যকর হয়েছেন। তো এখন এর পরবর্তী সময় দেখা গেল এডিসি দখল করলেন, বামফ্রন্টকে আটকে রাখতে পারলেন, তাদের পলিটিক্যাল পারপাস সার্ভ করলো এডিসি তাদের হাতে, এবং এই এডিসি এলাকাতেই সমস্যা এখন সবচাইতে বেশি। আমি এগুলি বিস্তৃত যাচ্ছি না, এগুলি বারবার আপনারা শুনেছেন। বিধানসভার ভোট আসলো, তাতে বাহ্যিকভাবে বিজেপি বিরোধী স্লোগান, আর গোপনে গোপনে বিজেপির সঙ্গে সমঝোতা করে 23-এর নির্বাচনে, মানে যে বিজেপি ডুবে যাচ্ছিল, সরকারে ফিরে আসার তার কোনো সম্ভাবনা নাই, সাধারণ মানুষের মধ্যে এই সন্ত্রাস ষড়যন্ত্র সত্ত্বেও একটা ঘুরে দাঁড়াবার মানসিকতা নিয়ে মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এরকম জায়গা থেকে বিজেপিকে বাঁচাতে, রক্ষা করতে, সরকার টিকিয়ে রাখতে অথবা দ্বিতীয়বার সরকার তৈরি করতে সাহায্য করার জন্যে শেষ পর্যন্ত তারাই মাঠে নামলেন এবং তারাই সাহায্য করলেন। এই মানে ভোটের ফলের পর সাধারণ মানুষের কাছে তীব্রামথার চেহারাটা কিন্তু খোলাসা হতে শুরু করে, এবং তীব্রামথার যারা সাধারণ সমর্থক, যারা এত গভীরে গিয়ে সব জিনিসগুলো দেখবার চেষ্টা করেননি এবং এই যে বক্তব্য আবেদন, তাতে অনেকেই মোহগ্রস্ত হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন, তাদের পেছনে ছুটবার চেষ্টা করছিলেন, তাদের মধ্যে প্রশ্ন উঠল এটা আমরা কী করলাম। তার কিন্তু কোনো জবাব তীব্রামথার নেতৃত্ব দিতে পারেননি। মাঝখানে দেখা গেল প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন, চলে গেলেন, অন্যদের উপর দায়িত্ব দিলেন। এটা তাদের দলীয় ব্যাপার, এ নিয়ে তো আমাদের কিছু বক্তব্য থাকতে পারে না। তার পরবর্তী সময় যে ঘটনা দিয়ে আমি শুরু করলাম, আপনারাও লক্ষ্য করেছেন, ত্রিপুরার মানুষ লক্ষ্য করেছেন, ন্যাশনাল মানে মিডিয়া তো এগুলো প্রচারে এসছে। হঠাৎ করে দেখা গেল যে একটা চুক্তি, যেই চুক্তিটা ভিত্তিহীন, এবং এটাও 2-3 দিনের ব্যবধানে এরা সরকারি ঢুকে গেলেন। তো আমি এই কথাগুলো বলছি এই কারণে যে এটা তাদের মূল যে পারপাসটা, উপজাতীয় অনুপজাতি অংশের মধ্যে বিভাজন তৈরি করে, অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা, উপজাতি থেকে অনুপজাতিদের আলাদা, এটা রাখতে পারলে পরে বামফ্রন্টকে আটকানো সুবিধা হবে, বিজেপিকে ক্ষমতায় রাখা অথবা ফিরিয়ে আনতে সুবিধা হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা তারা সম্পাদন করেছেন, এবং তারপরেই তারা মনে করেছেন যে এখন আর বাইরে থেকে হইহুল্লুরি করে কি লাভ, কারণ তাদের দলের একটা অংশ, বিশেষ করে যারা বিধায়ক হয়েছেন তাদের মধ্যে একটা অংশ তারা মন্ত্রিসভায় যেতে চান, মন্ত্রী হতে চান, এবং একটা অংশ তো আপনার তীব্রামথা ছেড়ে বিজেপিতেই যেতে শুরু করেছেন, একটা অংশ চুপ করে গেছেন, আবার আমাদের সঙ্গে যোগাযোগ করছেন একটা অংশ। তা এই পরিস্থিতিতে দল টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল, অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ বলা বলি করছেন, সবই আলাপ আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে
এই সমস্ত রকম গোপনীয়তা রক্ষা করে এই মানে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। তো তারা নিজেরাই নিজেদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করেছেন। আমরা যে কথাগুলি বলছিলাম অনেকেই হয়তো বিশ্বাস করেননি, যে না আপনাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী কাজে আপনারা এগুলো বলছেন। না না, তারা তো যে স্লোগান তুলে লড়াই করছেন এটা বাস্তবতা থাকুক না থাকুক একটা আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করছেন, কেন এভাবে দেখছেন? এখন তো মানুষের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। এবং এনসি নেতৃত্বে যে 11 দিনের রাস্তা রুখো, সেখানে যে হঠাৎ করে বাজি পটকা ফাটিয়ে মিষ্টি খেয়ে বলছেন আমরা আমাদের দাবি আদায় হয়ে গেছে, একই রকম পর্যায়ে দেখা গেল এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর চুক্তিতে কি আছে কি নাই সবাই দেখারও সুযোগ পাননি। তখনও কোনো জায়গায় বাজি পটকা ফাটানো মিষ্টি খাওয়া একদিন এখানে সেখানে কিছু হয়েছে, কিন্তু এখন দেখা গেল সব নীরব। সবাই বুঝতে শুরু করেছেন যে ব্যাপারটা আসলে কি, এবং তারপর ঢুকিয়ে দেখলেন শেষ পর্যন্ত মন্ত্রিসভায় ঢুকে গেলেন। তো আমি এই কারণেই বলছি যে এই পর্যায়ে লক্ষণীয় যে মানে যাত্রারম্ভ এই 3 বছরের ব্যবধানে এই বৃত্তটা সম্পন্ন হয়েছে। এখন ঠিক আছে, তারা তো নিজেদের দাবি করেন তারাই হচ্ছেন উপজাতিদের স্বার্থের আগমার্কা রক্ষক, কাজেই জীবন বাজি রেখে লড়াই করছেন। তো এখন সরকারে গেলেন, তো তিপ্রামথায় যারা এরপরও থাকবেন তাদের মধ্যেও একটা আগ্রহ থাকবে কি করে সরকারে গিয়ে, এতদিন বিরোধী দলে ছিলেন। আর যারা তিপ্রামথায় নেই অথচ উপজাতি জনগণের কিছু প্রাসঙ্গিক দাবি সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করেন, তারাও অপেক্ষা করবেন দেখা যাক সরকারে গিয়ে তারা কি করে। সাধারণভাবে ত্রিপুরায় যারা ঐক্য চায়, সংহতি চায়, সম্প্রীতি চায়, উন্নতি চায়, অগ্রগতি চায়, তারাও অপেক্ষা করবেন যে দেখা যাক। তারা তো এখন সরকারই গেল, তারা সাহায্য না করলে তো সরকারই হতে পারে না। এখন তাদের 13 জন বিধায়ক নিয়েই ঢুকলো, কাজেই এই মুহূর্তে তো বাধ্যত সংখ্যার কোনো টানাপোড়েন নেই, তাহলে নিশ্চয়ই তারা চাইলে অনেক কিছু করতে পারে। কেন্দ্র রাজ্য ডাবল ইঞ্জিন, তার সঙ্গে তিপ্রামথা মন্ত্রিসভা, তাহলে বোধহয় অনেক কিছু হয়ে যাবে। অপেক্ষা করতে হবে, কাজে সবাই অপেক্ষা করবে, আমরা অপেক্ষা করি, দেখা যাক কী দাঁড়ায়। প্রাথমিক পর্যায়ে আপনাদের যে জিজ্ঞাসা, আমার মনে হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি উল্লেখ করলাম বলে আমি এই কথাগুলো আপনাদের সামনে উপস্থিত করলাম। আপনারাও হয়তো এইভাবেই ভাবছেন, কেমন না আলাদা করে আমরা কি ভাববো, এই আমার বক্তব্য। আপনার কি কোনো মনে হচ্ছে যে প্রথম থেকে তিপ্রামথা বিজেপির বিধিমূলক কাজ করছে? এতে এই মুহূর্তে যেই ভাবে ঘটনাটা ঘটল তাতে প্রথম দিকে যদি কারোর মনে সন্দেহ থেকেও থাকে, আজকের পরিস্থিতিতে এই সন্দেহ যারা ভুগতেন তাদের মধ্যে সমস্ত জিনিসের মীমাংসা হয়ে গেছে। এই যে তারা গেল না, এই মন্ত্রিসভা যে ঢুকলো, আমরা কিন্তু বিস্মিত না, যা হবার তাই হলো। এবং রাজনীতির খবর যারা রাখেন, ভেতরে গিয়ে যারা বিষয়গুলি বুঝবার চেষ্টা করেন অনুসন্ধিৎস দৃষ্টি নিয়ে, আমার ধারণা তারাও বিস্মিত না। এরকমটাই তো হবে, এর বাইরে কি হবে? টিউজেসকে দেখেছে মানুষ, আইপিএফটিকে দেখলো মানুষ, কাজে তিপ্রামথা একই তো ব্যাপার। বিশুদ্ধ উপজাতি আন্দোলন আর শুধু উপজাতিদের স্বার্থ একটা কিছু করতে হবে। আরে 1300 বছর নাকি রাজন্য শাসন, তাতে রাজপরিবারের সঙ্গে যুক্ত থেকে যারা এই আন্দোলন লড়ছেন তারাই তো অর্ধেকের বেশি সময় এই মানে রাজশাসন তারা চালিয়েছেন, কেমন না? তো এইবারই লুকিত বারবার এমপি হয়েছেন, বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তো সবাই তো এগুলো জানেন, দেখছেন, কেমন না? কাজেই সব মিলিয়ে মানে মানুষের বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে না। একটা প্রশ্ন, যেহেতু লোকসভা ঘনিয়ে আসছে, আপনারা আমরা সবাই জানি, তো যেহেতু তিপ্রামথা দল এখন বিজেপিতে চলেই গেছে, তা আসন্ন যে লোকসভা নির্বাচন আপনারা দলমত নির্বিশেষে সেটা সবসময় বলে থাকেন, তো কংগ্রেসের সাথে কি আপনারা একসাথেই মানে লড়াই করবেন কিনা?
মানে একসাথে জোট বেঁধে কি বিজেপিকে পরাস্ত করার জন্য আপনারা কি কাজ করবেন? কতটুকু প্রস্তুত প্রার্থী বাছাই? আমাদের তো সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটাই স্লোগান, আইসোলেট বিজেপি, ডিফিট বিজেপি। এখন ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তাতে আমরা আছি। ত্রিপুরাতে আপনারা দেখেছেন, তখন তো ইন্ডিয়া তৈরি হয়নি। 23-এর বিধানসভা নির্বাচনে আমরা তো একসাথে মিলেই লড়াই করলাম। কংগ্রেসই তো বিজেপিকে গভর্নমেন্টে আসতে সাহায্য করলো। এরপরেও আমরা তো তাদের সঙ্গে মিলে এই লড়াইয়ে গেলাম। 13টা আসনে তারা লড়লেন, বাকি আসনগুলিতে আমরা লড়লাম। একটা আসনে ইন্ডিপেন্ডেন্ট লড়লেন, তাকে আমরা সমর্থন করলাম। তো বর্তমান পরিস্থিতিতে আমরা চাইব যে বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্যে যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তরিকভাবেই বিজেপিকে পরাস্ত করতে চান এবং ত্রিপুরাতেও বিজেপিকে পরাস্ত করতে চান, তাদের সঙ্গে আমরা যাওয়ার ক্ষেত্রে তো আমাদের দরজা খোলা আছে। দেখা যাক, হ্যাঁ, তো অপেক্ষা করতে হবে, দেখিনি আমরা। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি কোনো প্রার্থী বাছাই তো যার যার দল তার মতো করে করবে। আমাদের যদি বলেন আমরা বসে আছি, এটা তো মনে করার কারণ নেই। কিন্তু প্রথম যে প্রশ্ন করলেন, দেখা যাক ব্যাপারটা কোথায় যায়, তারপরে এই সম্পর্কে চূড়ান্ত অবস্থান আমরা গ্রহণ করব এবং মানুষকে জানতে সাহায্য করব। আমরা তো চাইব প্রথমত বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য প্রকৃত অর্থেই যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সিরিয়াসলি যারা বিজেপিকে পরাস্ত করতে চান, সেই নিরিখে একটা জায়গায় আসা। স্যার, বর্তমানে কি বিধানসভার যে সিপিএম কংগ্রেস জোট রয়েছে, আর যদি জোট থাকে তাহলে বিরোধী দল নেতা কে হচ্ছে? আমাদের বিরোধী দলের নেতা হবেন জিতেন চৌধুরী। কাজে বিরোধী দলের নেতা তো সিপিআইএমের 10 জন আছে বিধায়ক। কাজে 1/6 হলে পরে বিরোধী দলের স্ট্যাটাস তারা পান। তার ভিত্তিতে সিপিআইএম বিরোধী দল হিসাবে স্বীকৃতি পাবে এবং আমরা আমাদের দলের তরফ থেকে বিরোধী দলের নেতার দায়িত্ব পালনের জন্য জিতেন চৌধুরীর নাম আমরা চূড়ান্ত করেছি। Sir, India Alliance ne ekta initial mediation since India Alliance has this at the national level, but at the local level there are differences. Of course, different parties are. So in Tripura also, you people have been in the opposition for long. So how tough will it be to manage that, and particularly give a message to the particular supporters of both the parties, so that you can fight unitedly against the BJP? We have been saying, for last 2-3 months we have been saying, after formation of India is a very big country. There are a lot of political parties. You have seen 28 parties, they have come, but one party has left, another party right from the beginning, they are not very positive. Ultimately they have also deserted and joined to BJP. Apart from these two parties, 26 parties are there, and I believe some more parties may come and join. And by this time they have started sorting out the seat arrangement. And it was discussed and decided that sitting at Delhi, all these things cannot be settled in each and every state. Situation is quite different. So on the keeping this in consideration, each state leader, they should sit, meet, discuss and decide which seat who are going to contest. So in this way, in Tripura, I think other parties, those who are willing to defeat BJP and move with us, they are also thinking, we are also thinking. So it is not that easy what you have asked during your question, but if you are serious, then I think ultimately this can also be sorted out. I have already mentioned in 23rd assembly election, yes, those who help BJP to come and oust left-front government, despite all these things, under the leadership of Communist Party of India, Marxist left-front and Congress fought unitedly. So in politics, actually, what is the current situation, prevailing situation? That is the point to be taken into consideration, basing which you are to actually chalk out your tactical approach. That is the general thing. স্যার, অন্য একটা প্রশ্ন, আপনি যেহেতু দীর্ঘদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, দেখা যাচ্ছে যে রাজ্যে এখন প্রত্যেক দিন রাতে কোথাও না কোথাও মানে অন্যরকম কায়দায় চুরি ডাকাতি বাড়ছে, এতে আপনার কি মানে what may be the reason behind it? মানে all of a sudden the law and order breakdown, increase in crime.
আইনের শাসন তো নেই, এটা জঙ্গলের শাসন চলছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আমি দুটো বিষয় বলবো রিলেটিং দিস কোশ্চেন। প্রথমত হচ্ছে মহিলাদের উপর যে আক্রমণ বাড়ছে, বিভিন্ন জায়গায় গেলে দেখা যাচ্ছে, আমি ধরুন এই গত 15-20 দিনের মধ্যে 8টা সাব ডিভিশনে আমি গেছি। এগুলো প্রেসের কাছে ছবি ছাপানোর জন্য না, আমাদের আভ্যন্তরীণ মিটিংয়ের জন্য, আমাদের বাছাই করা কর্মীদের নিয়ে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা হয়েছে। আমি যেমন বলেছি তারা আমার কথা শুনেছেন, তারা প্রশ্ন করেছেন, স্পষ্টীকরণ দিয়েছেন, তাদের কাছ থেকে তাদের মহকুমার খবর আমরা নেওয়ার চেষ্টা করেছি। তাতে গিয়ে যেটা দেখা গেল, এখন দেখা যাচ্ছে আগেও ছিল কোনো কোনো জায়গায়, 23-এর নির্বাচনের পর এই সরকারটা যখন আবার বসতে পারল, দেখা যাচ্ছে অনেক থানাতে মহিলারা আক্রান্ত হয়ে গিয়ে অভিযোগ যখন দায়ের করার চেষ্টা করছেন, থানার দারোগা বাবুরা, আমি সব থানার কথা বলছি না, থানার দারোগা বাবুরা বিভিন্ন জায়গায় বলছেন কেন মামলা করতে এসছেন, কী হবে, পয়সা খরচ হবে, কোর্টে যাবেন, আরও নতুন করে আক্রমণের সম্মুখীন হবেন। বলে তাহলে কি করব? যান, ফিরে যান, মণ্ডলের সাহায্য নিন, আলোচনা করে মীমাংসা করুন, না হলে পরে তো পয়সাও খরচ হবে, মামলাও চলবে, আরও আক্রান্ত হবে। হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? সেকেন্ড, প্রায় প্রতি সপ্তাহে, প্রতিদিন না হলো রাস্তায়, রাজপথে 2-3টা লাশ পাওয়া যাচ্ছে, ফাঁসি দিচ্ছে, মহিলা পুরুষ নির্বিশেষে। এবং এগুলি তদন্ত করার আগেই অনেক জায়গায় বলে দিচ্ছে আত্মহত্যা অথবা দুর্ঘটনা। মানুষই কিন্তু প্রথম খবর দিচ্ছে পুলিশকে। তাহলে এই কথাগুলো বললে পরে তদন্তের গুরুত্ব হারিয়ে যাচ্ছে। তদন্ত করার আগেই যদি এই মন্তব্য করা হয় তাহলে তো সেরেই গেল, অপরাধীকে খুঁজে বের করার সেই আগ্রহ তো থাকবে না। থার্ড, যেটা এই যে মারদাঙ্গা হচ্ছে, আপনি লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে 10টার মধ্যে 8টাই এগুলো বিজেপি দলের মধ্যে হচ্ছে। আক্রমণ করছে যারা আক্রান্ত হচ্ছেন, তারা বলছেন এটা কি হচ্ছে, তোমরা বিজেপি, আমরাও তো বিজেপি, এই 23-এর নির্বাচনে তো আমরা কাজ করেছি, আমরা ভোট দিয়েছি, ভোটারদের নিয়ে গেছি, আমাদের সরকার বলছি, আমাদের আক্রমণ করছে কেন? তারা আকার ইঙ্গিতে বুঝাবার চেষ্টা করছেন আপনাদের তো যা গুছাবার গুছিয়ে নিয়েছেন, অথবা আপনাদের আছে, আমাদের তো কিছু নাই, আমাদের মাসেলটাই ব্যবহার করে ভোটের সময় ভাড়াটের মতো কোথায় চাকরি, কোথায় ঠিকাদারি, কোথায় পয়সা, কোথায় সাহায্য, খাবো কি করে, বাঁচবো কি করে, বাড়িতে গেলে যে মা বাবা তাকিয়ে থাকে, জবাব দেওয়ার কিছু নাই। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাজ্যে যাও মানে 2-4-10টা কাজ হচ্ছে, এগুলো বাইরের লোক, এবং এগুলির পেছনে পয়সাগুলির ব্যাপার আছে। এবং এত তথ্য এসছে, বিধানসভায় এসছে, পশ্চিমবাংলার 2টো জেলা থেকে আসছে, এবং ওই জায়গায় আরএসএসের সংগঠন আসছে, তারা এখানে এসে কাজ করে, তারাই ওখান থেকে আরএসএস পরিবারের লোক এখানে পাঠাচ্ছেন, এবং পয়সা দিয়ে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তেলিয়ামুড়ার এসডিএম অফিস থেকে নিচ্ছে, ধরা পড়েছে, ওখানকার কর্মচারীদের সাসপেন্ড করেছে। তাহলে এসডিএমের কী হলো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কী হলো? এই নিচে যে আছে উলুখাগড়া, তাদের উপর আক্রমণের খড়গ নেমে আসছে। তাহলে এই যে পরিস্থিতি চলছে, এরা বুঝতে পারছে আমরা তো মানে ভোটের সময়ে মাসল পাওয়ারটা ইউজ করার জন্য, ক্ষমতায় টিকে থাকবার জন্য, ফিরে আসবার জন্য, জয় নিশ্চিত করবার জন্য, আর তো আমাদের কোনো সমস্যার সমাধানের ভাবনা চিন্তা নাই। তাহলে এটা কী লক্ষণ? এটা হচ্ছে যুবকদেরকে অপ্রকাশ্যে বলে দেওয়া যে লুটেপুটে খাও, চড়ে খাও। এটা হচ্ছে এদের মানে প্রায় বলতে পারেন প্রকাশ্য না হলেও ঘুরিয়ে ফিরিয়ে এটি হচ্ছে বক্তব্য। And my third is that the government claim, the NCRB report says that crime rate has gone down and Tripura stand from the below in the 5th position. Sir, your reaction on these three? And one is the budget, 26% could not be used. Unemployment rate has come down to a little more than 1%. That's why we have been saying the performance is not only 0, -0. That has been exposed in the budget. And what is this budget?
3 days budget session. Practically, there was no proper discussion. I have also examined the budget speech. And where from they are collecting money? In one hand, they are saying, let us fight against all these things. What they are saying? নেশার বিরুদ্ধে, নেশামুক্ত ত্রিপুরা। আর এই মদ বিক্রি করেই টাকা আনছে। This is very, very wrong. By doing this, in one hand, they are collecting money. On the other hand, they are diverting the attention of the younger generation, particularly who are unemployed, indirectly. Mothers and sisters in villages, in different areas, they have been voicing against this. By this time, during their tenure, more than 50 new shops they have established. And up to night 11, they have extended the keeping the doors of the all these houses, all these shops. Foreign liquors. So, what does it indicate? So, I think what they are saying, unemployment rate has gone down. If they don't maintain record, at one point in time that may be come down to zero. What is that? Actually, the unemployed youth, they know what is their fate. Otherwise, why these clashes are taking place? চুরি ডাকাতি রাতে বাড়ছে আজকেও হয়েছে স্যার। না, চুরি ডাকাতি বাড়ছে মারাটা হচ্ছে এটাই তো। বিশেষ করে আপনি এখান থেকে কথা বলছেন বিশালগড় যান, বিশালগড়ে তো মানে যা খুশি তা ঘটনা চলছে। ওখানে কোথায় থানা, কোথায় পুলিশ, কোথায় আইন, কোথায় শৃঙ্খলা? কেমন না? এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, তো প্রায় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এবং এটার পেছনে কারণটা তো একটাই, লুটেপুটে খাও। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যদি ফার্ম স্ট্যান্ড নেয়, হয় নাকি এরকম? আগরতলাতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। ক্রাইসিস হলে পরে চুরি ডাকাতি করতে হবে, এটা তো হতে পারে না। হোয়ার ইজ দি গভর্নমেন্ট? তার তো কোনো ভূমিকাই নেই, ইতিবাচক কোনো পদক্ষেপই তো নিচ্ছে না। বিধানসভাতে এই কথাগুলো বলবার চেষ্টা করেছে। এগুলো বলতে গেলে, প্রশ্ন তুলতে গেলে দেখা যাচ্ছে স্পিকারের চেয়ার ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। Thank you, sir.